আগে আসতো তাহলে কি ফরাক্কা, মোথাবাড়ি, বেলডাঙ্গা, শামশেরগঞ্জের যে বিপুল পরিমাণে সরকারি সম্পত্তি নষ্ট হলো সেইটা রোখা যেত? আপনার কি মনে হয়? যে ঘটনা মোথাবাড়িতে ঘটেছে, যে ঘটনা ওই অরঙ্গবাদে বা শামশেরগঞ্জে ঘটেছে, বেলডাঙ্গাতে ঘটেছে, এই ঘটনার জন্য সরাসরি তৎকালীন সরকারের প্রশাসন দায়ী। তাদের জনপ্রতিনিধি যারা এমপি এমএলএ ছিল তারাই দায়ী। তারা যদি না চাইতো কোনো দিনই এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা সেই সময়তেও বিবৃতি দিয়ে বলেছি, আপনারা পিছনের দিনে মোথাবাড়ির ঘটনা বা শামশেরগঞ্জের ঘটনা বা বেলডাঙ্গার ঘটনা, বেলডাঙ্গায় যেদিন এই ঘটনা ঘটলো আমি নিজে 17 তারিখে কলকাতায় ছিলাম, যেদিন 7 ঘন্টা রাস্তা অবরোধ হলো, এনএইচ অবরোধ হলো, তার নিন্দা করেছি। এবং পরের দিন যখন আবার 16 তারিখে শুক্রবারে 7 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল, 17 তারিখে আমার ডোমকলে মিটিং ছিল আর অভিষেকের মিটিং ছিল বহরমপুরে। আমরা যখন রাস্তা দিয়ে 21টা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছিলাম, তখন ইচ্ছাকৃতভাবে সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার আইসি বেলডাঙ্গা এবং সেখানকার উচ্ছৃঙ্খল তৃণমূলের কর্মীরা আমাদেরও পথ আটকিয়েছিল, আমাদেরকেও মিটিংয়ে না যেতে দেওয়ার পরিকল্পনা করেছিল। আমরা সেখানে নিজে নেমে সেই অবরোধ সরিয়ে আমরা সেখানে ডোমকল গিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে তারা আবার উচ্ছৃঙ্খলতা করলো এবং একই দিনে 30 জনকে গ্রেপ্তার হতে হয়েছিল। পরে আরও 6 জন, টোটাল 36 জন। পরে সেই মামলাকে বেলডাঙ্গা পিএস থেকে এনআইএকে ট্রান্সফার করা হলো। আইন আইনের পথে চলবে। যে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের আইনগতভাবে কড়া শাস্তি দেওয়া হোক, আমার তাতে কোনো আপত্তি নেই। এই অভিন্ন দেওয়ানি বিল যেটা আসতে চলেছে, এটা আলোচনা চলছে, পরে আসবে, এটাকে কিভাবে দেখছেন? বিজনেস অ্যাডভাইজারি কমিটি গত 25 তারিখে হয়েছিল, আমি ছিলাম না। আজকেও আবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং কল করা হয়েছে। আমিও বিজনেস অ্যাডভাইজারি কমিটির একজন সদস্য। স্পিকার সাহেবের কাছে আমাদের যখন মিটিংয়ে যাব কি আলোচনা হচ্ছে পরে। দেখুন, আমার যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় মানুষের রায়ে নির্বাচিত হয়েছে, তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা দীর্ঘ 17তম বিধানসভায় যে বিজেপি বিরোধী আসনে ছিল, যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে শাসকের নামে দলতান্ত্রিক এবং প্রশাসনিক ব্যবহার করে যে সমস্ত ক্রিমিনালদের প্রশ্রয় দিত, আমরা লক্ষ্য করলাম রেজিনগর বিধানসভায় 4 মে গণনা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত, আমি যেখানে রেজিনগর বিধানসভায় বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছি আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি, সেই বিধানসভায় আমি জোড়া আসনে জেতার জন্য আমাকে রেজিনগর রিজাইন দিতে হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নন্দীগ্রাম এবং ভবানীপুরে জিতেছিলেন, তিনি নন্দীগ্রাম ছেড়েছেন, আমি রেজিনগর ছেড়েছি একই দিনে 15 মে 2026। দুঃখজনক ঘটনা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, তিনি পুলিশ মন্ত্রী, তিনার ছত্রছায়ায় রেজিনগর বিধানসভার রেজিনগর থানা, শক্তিপুর থানা, বেলডাঙ্গা থানা, 3টে থানায় পড়ে। বেলডাঙ্গা থানার 3টে অঞ্চল পড়ে রেজিনগর বিধানসভায়, শক্তিপুর থানার 5টা অঞ্চল পড়ে, রেজিনগর থানার 6টা অঞ্চল পড়ে। টোটাল 14টা অঞ্চল নিয়ে 70 রেজিনগর বিধানসভা। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা পুরনো বিজেপি বা যারা বিজেপির আদর্শে রাজনৈতিকভাবে লড়াই করে বাংলার মানুষের কাছে যারা 2,93,00,000 ভোট পেয়েছে, 22টা আসনের মধ্যে যারা 8টা নির্বাচিত হয়েছে, তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যারা 4 মে পর্যন্ত তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল,
তৃণমূলের পুলিশকে প্রশ্রয়ে মস্তানি করত, তারা আজকে আশ্চর্যজনকভাবে সেখানকার বিজেপির নেতাদের ধরে সেই সমস্ত মস্তান গুন্ডা তোলাবাজরা আবার বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তর্গত যে রেজিনগর, শক্তিপুর, নওদা, বেলডাঙ্গা এসব থানায় পুরনো বিজেপিদের নিয়ে কোনো সমস্যা নাই, নির্বাচিত যারা হয়েছে এই সরকারকে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে লড়াইটা তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে গদিচ্যুত করার জন্য যে লড়াইটা গত ডিসেম্বর থেকে 2026-এর এপ্রিল মাসে 29 এপ্রিল পর্যন্ত যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজকে আমাদেরকে তাদেরকে আবার ফেস করতে হচ্ছে। তারাই আবার বর্তমান পুলিশ মন্ত্রীর অধীনে যে সমস্ত থানাগুলো আছে, নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এই থানায় সেই সমস্ত মস্তানরাই, যেটাকে বলা যায় পুরনো বোতলে নতুন মদ, সেরকম সেই সমস্ত তৃণমূলের গুন্ডা, বদমাইশ, তোলাবাজ, তারা বর্তমান পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করছে, নোংরাভাবে আমাদের রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে। রাজনৈতিকভাবে সেখানে বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম হবে, রেজিনগর হবে, সেখানে বিজেপি তাদের প্রার্থী দেবে, লড়াই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত গুন্ডারা মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে আমাদেরকে আক্রমণ করত, আমাদের সঙ্গে নোংরামি করত, তারাই আজকে শুভেন্দুবাবুর ছত্রছায়ার পুলিশের প্রশ্রয় পাচ্ছে। এটাই গণতন্ত্রে অত্যন্ত বিপজ্জনক। তাই আমি সেখানে আমার রেজিনগর বিধানসভায় আমার একটা কর্মী সভাতে আমি এটা বলেছি যে যদি তারা মনে করে থাকে যে বর্তমান পুলিশ মন্ত্রীর আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে আমার বিধানসভায়, সেই থানাগুলার অফিসাররা যদি এখন পুরনো তৃণমূলের গুন্ডা মস্তানদের প্রশ্রয় দেয়, তাহলে সংঘর্ষ এখানে অনিবার্য হবে। সেই জায়গাতে আমি কোনো কম্প্রোমাইজ করব না, এটাই বলেছি। আমার ব্যক্তিগতভাবে বিজেপির বিরুদ্ধে কোনো বিষোদ্গার করা বা বিজেপির যে বর্তমান ক্ষমতাসীন দল, সেই দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যারা তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করলো, যারা তৃণমূলের হয়ে আমাদের সঙ্গে নষ্টামি করলো, গুন্ডামি করলো, আপনারা সবাই দেখেছেন কিভাবে সেখানে আমাদের কথা গ্রাহ্য না করে বারবার আমাকে শোকজ করা হয়েছে, ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ 4 ডিসেম্বর 2025 আমাকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে সেই সমস্ত নেতারা ব্যাকডোর দিয়ে কেউ অপোজিশন লিডারের ছত্রছায়ায়, কি পৌরসভা, কি পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি জেলা পরিষদ, সেই এলাকা থেকে যারা তৃণমূলের নির্বাচিত, তারা আজকে বিজেপির ছত্রছায়ায় চলে এসছে। নিজেদের পিঠ বাঁচানো আর নিজেদের অ্যারেস্টের ভয়ে তারা পিছন দিক দিয়ে বিজেপির পতাকা ধরে আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এফআইআর আইনের পথে চলবে। যদি আমি কোনো অপরাধ করে থাকি বা কোনো জায়গায় কোনো গুন্ডামি করে থাকি, নিশ্চয়ই আইন তো কারো ঊর্ধ্বে না, আমিও আইনের ঊর্ধ্বে না। আইনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, জুডিশিয়ালের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমরা রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘ 34 বছরের সিপিএমের আমলে 27টা কেস খেয়েছিলাম। একটা কেসেও প্রমাণ হয়নি যে আমরা কোনো অপরাধী। আনুষ্ঠানিকভাবে সমস্ত কেস থেকে ক্লিন চিট পেয়েছি। 2016 থেকে 2026 10 বছরের তৃণমূলের গভর্নমেন্টেও আমি প্রায় 7টা কেস খেয়েছিলাম। সেই সব কেসেও আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে হুমায়ুন কবির কোনো গুন্ডাগিরি করে বা কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করে বা জুলুম করে বা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত ঘটায়, এরকম কোনো প্রমাণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৎকালীন প্রশাসন আনতে পারেনি। আমি আশা করছি বর্তমান প্রশাসনও সেটা প্রমাণ করতে পারবে না।
কিন্তু আপনার বক্তব্য নিয়ে পাস হওয়ার পরে তিনি এই বিষয়ে মন্তব্য করবেন। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর প্রতি আমারও আস্থা রয়েছে। ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোড করেছি, কারণ 18 তারিখে যখন এই বাজেট সেশন শুরু হয়, মাননীয় গভর্নর যখন বক্তব্য রাখে তার আগে উনি মালদাতে প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন। সেখানে মুর্শিদাবাদের বিধায়কদের সময় কম ছিল, কারণ ওনার বিমান ধরার ব্যাপার ছিল, ওনার হেলিকপ্টার ধরার ব্যাপার ছিল। তাই তিনি বলেছিলেন 18 তারিখে মাননীয় গভর্নরের ভাষণের পর আমাদের মুর্শিদাবাদের সব বিধায়কদের, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি এসইউপি, সবাইকে নিয়ে বসবেন বলেছিলেন। সেটা বসেও ছিলেন। সেখানে আমি বলেছিলাম যে আপনার সরকার মানুষের রায়ে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু সমস্যা মুর্শিদাবাদে, যেখানে জিরো টলারেটের সরকার তিনি দাবি করছেন, যেখানে উত্তর 24 পরগনার ডায়মন্ড হাবড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া পর্যন্ত জিরো টলারেট চলছে। কিন্তু মুর্শিদাবাদে আশ্চর্যজনকভাবে যারা চোরের নায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চুরি করলো, লুট করলো, সমস্ত সরকারি কোষাগার ভাঙলো, তারা কটা অ্যারেস্ট হয়েছে? তারা আজকে 8 আর 8 মিলে গিয়ে 16 হয়ে গেছে। কাজেই আমাদেরকে প্রশাসন বলছে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে বলুন আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা কী করব? তাহলে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4 মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করব বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগটার উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। আজকে আমি যখন সেই নবাগত বিজেপি যারা তৃণমূলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তোলাবাজির সঙ্গে যুক্ত, লুটের সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের সাপোর্ট পাওয়ার জন্য আজকে আমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বলেছি এদের পরোয়া করি না, প্রয়োজন হলে আমি আমার আম জনতা উন্নয়ন পার্টির 98% সমর্থক তো মুসলিম, আপনি ক্ষমা চাইবেন? কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো প্রশ্নই নেই। আপনার বিরুদ্ধে একদিকে বিধানসভায়, অন্যদিকে আইনত ব্যবস্থা নেওয়ার একটা চলছে, মানে এফআইআর হয়েছে আপনার এগেইনস্টে। এফআইআর তো হয়েছে, এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সমটু কেস করেছে। আইনের পথে চলবে। বিধানসভাতে নিন্দা করা হয়েছে। হ্যাঁ, করতেই পারে, সেটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেব, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা প্রার্থী হব। আচ্ছা হুমায়ুন, আজকে আরেকটা সরকারি সম্পত্তি নষ্ট করলে, যারা নষ্ট করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে যে একজন মুসলিম আইডেন্টিফাই করা হচ্ছে, আপনি একজন মুসলিম নেতা হিসাবে, মুসলিম বিধায়ক হিসাবে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন, এবং মুসলিম সমাজের একটা অংশ বলছেন যে আপনি এইভাবে যে মুসলিমদের নিয়ে রাস্তায় করতে নামবো বলে মুসলিম সমাজকেই কলঙ্কিত করছেন, মুসলিম সম্প্রদায়ের একটা শ্রেণীও বলছেন। যেসব মুসলিম সমাজের লোকরা আপনাকে বলেছে, তার কাছে আমার প্রশ্ন, যখন দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য, তিনি যখন বলেন যে মুসলমানদের নামাজ পড়তে গেলে মুসলিম কান্ট্রিতে যেতে হবে ভারতবর্ষে, তখন এই সব তথাকথিত মুসলিমরা আপনার কাছে কোনো রিয়াকশান দেয় কি, বা দেওয়ার মতো ক্ষমতা রাখে কি? কাজে এই সমস্ত তেজপাতাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না।
বুঝতে পারলেন? গুরুত্বপূর্ণ বিল আসছে, একটা হচ্ছে গুন্ডা দমন বিল আর একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বিল। এই অ্যামেন্ডমেন্ট বিলটা বিগত সরকার করেছিল, সম্পত্তি বাজেয়াপ্ত হবে। এই বিলটা দুটো কিভাবে দেখছেন? আচ্ছা, একটু নিশ্চয়ই addition করে নিচ্ছি। গুন্ডা দমন বিল নিয়ে আমার এখানে কোনো রিয়াকশন বা কোনো বক্তব্য নেই। গুন্ডা যারা করে, গুন্ডাগিরি যারা করে, যারা আইন ভাঙে, যারা আইনকে তোয়াক্কা করে না বা সম্মান করে না, যারা সংবিধান মানে না, তাদের বিরুদ্ধে যত কড়া আইন আসবে, আমি বিরোধী একজন তুচ্ছ সদস্য হিসাবে সরকারের সেই সমস্ত সিদ্ধান্তকে আমি বিরোধিতার নামে বিরোধিতা করব না। সুশাসন রাখতে, সুশাসন বাংলায় চালু রাখতে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নেবে আমি সেই পদক্ষেপকে সমর্থন করব। অন্যান্য বিরোধী দলের তারা মনে করছেন যে এই পূর্বতন যে পিডি অ্যাক্ট ছিল, যার মাধ্যমে অনেক বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করা হতো, এবং এই গুন্ডা দমন আইনে নাকি একটা এরকম প্রভিশন আছে যে ট্রায়াল ছাড়া সর্বাধিক 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী দলের বিরুদ্ধে একটা ভিন্ডিকটিভ আচরণ করতে পারে সরকার। এটা নিয়ে আপনি কি মন্তব্য? দেখুন, কোনো আশঙ্কা করে কোনো কথা বলে দরকার নাই। যখন এই বিল পাস হয়ে যাবে, যখন কারো বিরুদ্ধে ইনজাস্টিস হবে বা কাউকে যখন বিনা বিচারে প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগ করে যখন কাউকে এই ধরনের অ্যারেস্ট করা হবে, নিশ্চয়ই ভারতবর্ষের সংবিধান এখনও কালাকানুন হয়ে যায়নি। এখনও ভারতবর্ষের সংবিধানটা অনেক শক্তিশালী সংবিধান। সেই সংবিধানের উপরে ভিত্তি করে কোনো বিরোধী বিনা অপরাধে যদি কাউকে জেলে পোরা হয় বা কাস্টডিতে আটকে রাখা হয়, নিশ্চয়ই আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং বিনা কারণে যদি কারোর উপরে জুলুম হয়, অত্যাচার হয়, অত্যাচারী ভিকটিমের পাশে থাকব, এটুকু বলতে পারি। আপনার মন্তব্য নিয়ে আজকে বিধানসভায় একাধিক বিজেপির বিধায়করা তারা আপত্তি করলেন।